হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। ইতিমধ্যে আপনারা যারা শিক্ষক রয়েছেন বা যারা স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকেই অবগত আছেন যে বিদ্যালয়ের যে পরিচালন সমিতি বা ম্যানেজিং কমিটি সেগুলো ইতিমধ্যে ডিসলভ হয়ে গেছে। এবারে গ্রীষ্মের ছুটির পরে স্কুল পরিচালনার ক্ষেত্রে যে যে সমস্যাগুলো দেখা দেবে সেইগুলোর থেকে অব্যাহতি পাওয়ার জন্যে ডিআই অফিস থেকে এর আগেই ডিডিও নিয়োগ করার কথা বলা হয়েছিল এবং এখানে একটা অফিসিয়াল অর্ডার দেয়া হলো। তার সাথে সাথে যে ডিডিও যারা আসবেন তাদের কি কি কাজ হবে এবং কি কি কাজ তারা করতে পারবেন না সেই বিষয়ে একটা আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটিকে কমপ্লিট দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখুন, প্রথম যে অংশটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা বিভাগ মাধ্যমিক শাখা বিকাশ ভবনের পঞ্চম তল থেকে দেয়া হয়েছে। তারিখ 27/5/2026। নাম্বার হচ্ছে 634 SED 11099/65/2026। অর্ডার অবশ্যই অনেকে দেখেছেন, আমি তার বাংলাটা করে দিয়েছি এখানে। আদেশ: যেহেতু এই বিভাগের গত 14/5/2026 তারিখের আদেশ নম্বর 582 SES 5C01/2026 বলে সমস্ত স্পন্সর্ড অনুমোদিত বা পৃষ্ঠপোষিত বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতিগুলি ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়েছে এবং অতএব এখন স্পন্সর্ড ইনস্টিটিউশন সেকেন্ডারি রুলস 1972-এর 25 নম্বর বিধিতে প্রদত্ত ক্ষমতার প্রয়োগ করে সমস্ত ডিআইএসএসিদের এতদ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি যে এলাকার এখতিয়ারভুক্ত সেই এলাকার বিদ্যালয়ের এসআই অফ স্কুলসদের অবিলম্বে বিদ্যালয়গুলি সুষ্ঠু পরিচালনার জন্য প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত করতে হবে। অর্থাৎ এসআই অফ স্কুলরা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত হবেন। সক্ষম কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর হবে। অর্থাৎ এই যে ডেটে 27/5/2026-এ যে অর্ডার দেওয়া হয়েছে এই অর্ডার অনুযায়ী এই সময় থেকেই এসআই অফ স্কুল আপনাদের এলাকায় তিনি কিন্তু স্কুলের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিযুক্ত হয়ে গেছেন এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত তিনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে থাকবেন। সংশ্লিষ্ট সকলকে তদনুসারে অবহিত করা হলো। এটা উপসচিব পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছেন এবং এই অনুলিপিটি এই জায়গায় কিন্তু পাঠানো হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে কাজ কি একজন ডিডিও যিনি কর্তৃত্বভার গ্রহণ করবেন তিনি কি কি পারবেন না পারবেন সেগুলো আমরা পয়েন্ট ওয়াইজ দেখে নেব। দেখুন, এটি একটা মিটিং হয়েছিল, সেইখানের কিছু মিটিংয়ের মিনিট সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে। এটি সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে যে কার্যক্ষম স্কুল ম্যানেজিং কমিটি এসএমসি বা প্রশাসকের অ্যাডমিনিস্ট্রেটরের উপস্থিতিতে যে কোনো আনুষ্ঠানিক কার্যভার হস্তান্তর গ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে না। ডিডিও শুধুমাত্র বিদ্যমান সরকারি তহবিল বা অ্যাকাউন্টের ক্ষেত্রেই কার্যভার গ্রহণ করবেন। আর্থিক নগদপত্র বা হালনাগাদ করা, আপডেশন অফ ফাইন্যান্সিয়াল রেকর্ডস। ডিডিওর কাজ এখানেও আছে। ইনস্টিটিউশনের প্রধান বা বিদ্যালয়ের প্রধানগণ এইচওআই যারা আছেন তারা ডিডিও কর্তৃক কার্যভার গ্রহণের পূর্বে ক্যাশবুক, চেক ইস্যু রেজিস্টার এবং সমস্ত আনুষঙ্গিক ব্যাংক অ্যাকাউন্টের নথিপত্র হালনাগাদ করা মানে আপডেট করে রাখবেন। প্রতিটি অ্যাকাউন্টের সমাপনী উদ্বৃত্ত মানে ক্লোজিং ব্যালেন্স ক্যাশবুকের সাথে সঠিকভাবে মেলানো হতে হবে এবং অ্যাকাউন্ট ভিত্তিক উদ্বৃত্ত তদনুযায়ী নথিভুক্ত হতে হবে। রেজিস্ট্রার সমূহ রক্ষণাবেক্ষণ, এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রতিটি বিদ্যালয় আলাদাভাবে নিম্নলিখিত রেজিস্টারগুলি রক্ষণাবেক্ষণ করবে। 1 নম্বর এ তাকে বলা আছে প্রস্তাব বা রিকুইজিশন রেজিস্টার বা প্রপোজাল রিকুইজিশন রেজিস্টার আছে, রেজলিউশন বা সিদ্ধান্ত রেজিস্টার বা ডিডিও রেজিস্টার বুক। এইগুলো এই সমস্ত প্রস্তাব প্রাথমিকভাবে ইনস্টিটিউশনের প্রধান কর্তৃক প্রস্তাব রেজিস্টারে নথিভুক্ত করা হবে এবং অনুমোদন পাওয়ার পর ইনস্টিটিউশনের প্রধান ও ডিডিও যৌথ স্বাক্ষরে তা রেজলিউশন রেজিস্টারে নথিভুক্ত করা হবে। অর্থাৎ প্রথমে প্রস্তাব হবে, তারপরে সেটা রেজলিউশন করা হবে। সরকারি তহবিল অ্যাকাউন্টের পরিচালনা, অপারেশন অফ গভর্নমেন্ট ফান্ড অ্যাকাউন্ট। ডিডিও কেবল সেই অ্যাকাউন্টগুলি পরিচালনা করবেন যেখানে সরকারি তহবিল প্রাপ্ত হয়, যেমন এসএসএ অ্যাকাউন্ট, ক্যাপিটাল গ্র্যান্ট অ্যাকাউন্ট, লাইব্রেরি গ্র্যান্ট অ্যাকাউন্ট, ল্যাবরেটরি গ্র্যান্ট অ্যাকাউন্ট, কম্পোজিট গ্র্যান্ট অ্যাকাউন্ট ইত্যাদি।
প্রযোজ্যতা অনুযায়ী এই জাতীয় অ্যাকাউন্টগুলি হয় এককভাবে ডিডিও দ্বারা অথবা যৌথ ইনস্টিটিউশনের প্রধান এবং ডিডিও দ্বারা পরিচালিত হবে। মানে এই দুটোতে ডিডিও এবং এইচওআই দুজনেই থাকবেন। 5 হচ্ছে স্কুল ডেভেলপমেন্ট বিদ্যালয় উন্নয়ন অ্যাকাউন্ট পরিচালনা। জরুরি পরিস্থিতিতে ডিডিও অনিবার্য ব্যয়ের জন্য স্কুল ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন, যার মধ্যে দৈনন্দিন বিদ্যালয়ের খরচ এবং বিদ্যুৎ বিল অন্তর্ভুক্ত। চেকের বিবরণ এবং ব্যয়ের বিস্তারিত তথ্য উল্লেখ করে একটি চেক ইস্যু রেজিস্টার বাধ্যতামূলকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক HM বা TAC এই প্রস্তাবক্রমে এবং DISSE এর পূর্বানুমতি সাপেক্ষে ডিডিও নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন। এক হচ্ছে SC/ST গ্র্যান্ট বা অনুদান প্রদান করা, পরীক্ষা, খেলাধুলা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যয় নির্বাহ করা, জরুরি প্রকৃতির মানে এমার্জেন্সি যেগুলো কাজ আছে, ছোটখাটো মেরামতের কাজ, যেমন দরজা, জানলা, বাক্স ইত্যাদি মেরামত করা, যার মধ্যে বিদ্যালয় ভবনের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতও অন্তর্ভুক্ত। নগদ অর্থ লেনদেন, হ্যান্ডলিং অফ ক্যাশ, এটি জোর দিয়ে বলা হচ্ছে যে তরল বা নগদ অর্থের লেনদেনকে নিরুৎসাহিত করা উচিত। সংগৃহীত ভর্তি ফি সংগ্রহের 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। নথিপত্র সংরক্ষণ, প্রিজার্ভেশন অফ রেকর্ডস, ইনস্টিটিউশনের প্রধানগণ অডিট এবং যাচাইকরণের উদ্দেশ্যে সমস্ত বিল, ভাউচার এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট সঠিকভাবে সংরক্ষণ করবেন। সংগৃহীত ভর্তি ফি কোনো বিলম্ব ছাড়াই ডেভেলপমেন্ট অ্যাকাউন্টে জমা করতে হবে। PM পোষণ মিড ডে মিল অ্যাকাউন্ট পরিচালনা। PM পোষণ বা মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে এটি স্পষ্ট করা হয়েছে যে অ্যাকাউন্টটি প্রচলিত সরকারি নির্দেশিকা অনুযায়ী ইনস্টিটিউশনের প্রধান এবং নোডাল শিক্ষকের যৌথ পরিচালনায় চালু থাকবে। যে সমস্ত ক্ষেত্রে অ্যাকাউন্টটি পূর্বে পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক দ্বারা যৌথভাবে পরিচালিত হতো, সেক্ষেত্রে ডিডিও অন্যতম যৌথ পরিচালক হিসাবে কাজ করবেন। বেতন বিল যাচাইকরণ। বেতন বিলে স্বাক্ষর করার আগে যাচাইকরণের জন্য পূর্ববর্তী মাসের বেতন বিল উপস্থাপন করতে হবে। কোনো পরিবর্তন বা বিচ্যুতি থাকলে তা সঠিকভাবে যৌক্তিক ও নথিভুক্ত করতে হবে। ছুটি মঞ্জুর, স্যাংশন অফ লিভ, এটি স্পষ্ট করা হয়েছে যে ডিডিওর ছুটি মঞ্জুর করার কোনো ক্ষমতা নেই। জরুরি পরিস্থিতিতে শিক্ষকরা সমর্থনকারী নথিসহ ইনস্টিটিউশনের প্রধানের কাছে আবেদন করতে পারেন এবং সক্ষম কর্তৃপক্ষের কার্যোত্তর অনুমোদন পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভাল সাপেক্ষে ইনস্টিটিউশনের প্রধান সাময়িক অনুমতি দিতে পারেন। বৃত্তিমূলক শিক্ষকদের বেতন, ভোকেশনাল টিচার্সদের স্যালারি, এটি উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট বিভাগীয় নির্দেশনার অভাবে ডিডিও বৃত্তিমূলক শিক্ষকদের বেতন পরিচালনা বা তুলতে পারবেন না। প্রয়োজনীয় স্পষ্টীকরণের জন্য বিষয়টি সক্ষম কর্তৃপক্ষের কাছে পাঠানো যেতে পারে। অনিয়মিত বা ক্যাজুয়াল কর্মীদের পারিশ্রমিক, রেমুনারেশন অফ ক্যাজুয়াল স্টাফ, এটি স্পষ্ট করা হয়েছে যে অনিয়মিত বা ক্যাজুয়াল কর্মীদের পারিশ্রমিক বা সম্মান দক্ষিণা ডিডিও দ্বারা বিতরণ করা হবে না, কারণ এই জাতীয় বিষয়গুলি পূর্বে ম্যানেজিং কমিটির দ্বারা সিদ্ধান্ত নেওয়া হতো। 13 বলা হয়েছে স্কুল একাডেমিক কাউন্সিল এবং স্টাফ কাউন্সিল পরিচালনা। এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্কুল ম্যানেজিং কমিটির অকার্যকর থাকাকালীন সময়ে স্কুল একাডেমিক কাউন্সিল এবং স্টাফ কাউন্সিল তাদের আনুষ্ঠানিক ক্ষমতার অকার্যকর থাকবে এবং বিদ্যালয়টি সাময়িকভাবে ইনস্টিটিউশনের প্রধানের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এরপর আসছি পূর্ববর্তী অংশ থেকে অনুবৃত্তি, ফান্ড অপারেশন কন্টিনিউড, লাইব্রেরি গ্র্যান্ট, ল্যাবরেটরি গ্র্যান্ট এবং PM পোষণ অ্যাকাউন্ট যেখানে প্রযোজ্য। এখানে বলা যে ডেভেলপমেন্ট ফান্ড থেকে পূর্ববর্তী ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত অস্থায়ী কর্মীদের বেতনের ক্ষেত্রে ডিডিওর কি ভূমিকা হওয়া উচিত। বর্তমানে অস্থায়ী কর্মীদের বেতন প্রদানের জন্য ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ ব্যবহার করা সমীচীন নয়, যেহেতু এই ধরনের নিয়োগ পূর্ববর্তী পরিচালন কমিটি দ্বারা করা হয়েছিল, তাই ডিডিও এই জাতীয় অর্থ প্রদান চালিয়ে যাওয়ার বা মঞ্জুর করার কোনো ক্ষমতা নেই। পূর্ববর্তীতে কোনো প্রশাসক নিযুক্ত হলেও অস্থায়ী কর্মীদের বেতন প্রদানের ক্ষেত্রে সক্ষম কর্তৃপক্ষের পৃথক সরকারি নির্দেশনা বা অনুমোদনের প্রয়োজন হতে পারে। বিদ্যালয়ের হোস্টেল বা ছাত্রাবাসের ক্ষেত্রে ডিডিওর কাজ কি? হোস্টেল কর্মীরা 3 মাস ধরে বেতন পাননি, এরকম ক্ষেত্রে হলে কি হবে? এখানে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো প্রয়োজনীয়, সেইগুলোকেই এখানে তুলে ধরা আছে।
হোস্টেল বা ছাত্রাবাসের ক্ষেত্রে ডিডিওর কোনো প্রত্যক্ষ প্রশাসনিক ভূমিকা নেই, বিশেষ করে আলাদা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বা প্রকল্পের অধীনে পরিচালিত সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হোস্টেলগুলির ক্ষেত্রে। যদি হোস্টেল কর্মচারীরা পূর্ববর্তী ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের অধীনে সাময়িকভাবে নিযুক্ত হয়ে থাকেন, তবে নির্দিষ্ট সরকারি নির্দেশনা ছাড়া ডিডিও স্বয়ংক্রিয়ভাবে তাদের পারিশ্রমিক প্রদানের জন্য দায়ী থাকবেন না। হোস্টেল পরিচালনা এবং সংশ্লিষ্ট কর্মীদের বিষয়গুলি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা প্রযোজ্য বিভাগীয় নির্দেশিকা সাপেক্ষে বহাল থাকবে। ডিডিওদের ডিডিওদের কি ডেভেলপমেন্ট ফান্ড অ্যাকাউন্টের পরিচালক হওয়া উচিত? উক্ত ফান্ড থেকে খণ্ডকালীন শিক্ষকদের মানে পার্ট টাইম টিচার্সদের বেতন প্রদানের বিষয়ে কি সিদ্ধান্ত? বর্তমানে অত্যন্ত জরুরি এবং আইনগতভাবে অনুমোদিত না হলে ডেভেলপমেন্ট ফান্ড অ্যাকাউন্ট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যেহেতু কিছু বিদ্যালয় শিক্ষার্থীদের ভর্তির আমানত থেকে ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে পার্ট টাইম টিচারদের বেতন প্রদান করে, তাই স্পষ্ট সরকারি নির্দেশনা ছাড়া এই ধরনের অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন প্রশাসনিক জটিলতা তৈরি করতে পারে। স্পষ্ট সরকারি নির্দেশনার অনুপস্থিতিতে ডিডিওদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত এবং স্বাধীনভাবে এই ধরনের ব্যয় অনুমোদন করা এড়িয়ে চলা উচিত। যদি প্রাতিষ্ঠানিক জরুরি ব্যয়ের জন্য পরিচালনা অনিবার্য হয়ে পড়ে, তবে যথাযথ রেজলিউশন নথিপত্র এবং রেকর্ড রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। ডিডিও কি ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষার তহবিল রিলিজ করতে পারেন? এখানে বলা আছে বৃত্তিমূলক শিক্ষা সংক্রান্ত প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক সাধারণত অনলাইন বেতন এবং রিকুইজিশন প্রস্তাব জমা দেন। ডিস্ট্রিক্ট ভোকেশনাল নোডাল অথরিটি সেটি আঞ্চলিক কার্যালয়ে পাঠায়। চূড়ান্ত অনুমোদন সংশ্লিষ্ট বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা হয়। কারিগরি ভবন থেকে সাধারণত দুই ধরনের তহবিল আসে। আবর্তক তহবিল, যে রেকারিং গ্র্যান্ট যেটাকে বলা হয়, বৃত্তিমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রধান, ভারপ্রাপ্ত শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি ইত্যাদি সম্মানী পারিশ্রমিকের জন্য ব্যবহৃত হয়। এবং অনাবর্তক মানে নন রেকারিং গ্র্যান্ট, যেটা হচ্ছে বৃত্তিমূলক সামগ্রী যেমন আসবাবপত্র, স্টেশনারি সরঞ্জামাদি ইত্যাদি ক্রয়ের জন্য ব্যবহৃত হয়। নির্দিষ্ট বিভাগীয় নির্দেশনা ব্যতি রেখে বৃত্তিমূলক অর্থ প্রদান, মঞ্জুর বা রিলিজ করার কোনো স্বাধীন ক্ষমতা ডিডিওর নেই। এরপরে আমরা আসছি, ডিডিও কি বিদ্যুৎ বিল রিলিজ করতে পারেন? বিদ্যুৎ বিল এবং অন্যান্য জরুরি প্রাতিষ্ঠানিক ইউটিলিটি চার্জ প্রদানের অনুমতি তখনই দেওয়া যেতে পারে যখন এই জাতীয় ব্যয় সরাসরি বিদ্যালয় বা প্রতিষ্ঠানের অপরিহার্য পরিচালনার সঙ্গে যুক্ত। এই ধরনের অর্থ প্রদানের পক্ষে যথাযথ বিল রেকর্ড এবং মঞ্জুরি আদেশ থাকতে হবে। বিদ্যালয় সংক্রান্ত আদালতের মামলায় ডিডিওর ভূমিকা কি? ডিডিও প্রাথমিকভাবে একটি বাস্তবায়নকারী এবং রেকর্ড রক্ষণাবেক্ষণকারী কর্তৃপক্ষ, কোনো আইনি বিচার বিভাগীয় কর্তৃপক্ষ নয়। নীতিগত ব্যাখ্যা এবং আইনি মতামত সক্ষম প্রশাসক আইনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত করতে হবে। যে কোনো সন্দেহজনক বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে উচ্চতর কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। ডিডিওদের কি মিড ডে মিল, পিএম পোষণের অ্যাকাউন্ট তদারকি করা উচিত? হ্যাঁ, ডিডিওরা প্রচলিত সরকারি নির্দেশিকা দ্বারা অনুমোদিত সীমা পর্যন্তই পিএম পোষণ অ্যাকাউন্ট তদারকি করতে পারবেন। সাধারণত অ্যাকাউন্টটি প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক এবং নোডাল শিক্ষকের যৌথ পরিচালনায় চালু থাকবে। যদি পূর্বে এটি পরিচালনা সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষকের যৌথ পরিচালনায় থাকতো, তবে ডিডিও অন্যতম যৌথ পরিচালক হিসেবে কাজ করতে পারবেন। সংখ্যালঘু বিষয়ক দপ্তর দ্বারা অর্থায়নকৃত হোস্টেলগুলির বিষয়ে কি করণীয়? যেখানে সংখ্যালঘু বিষয়ক দপ্তরের অনুদান ব্যবহার করে হোস্টেল পরিচালিত হয় এবং হোস্টেল কর্মী এবং শিক্ষার্থীরা জড়িত থাকে, সেখানে ডিডিওর কোনো স্বয়ংক্রিয় ক্ষমতা নেই, যদি না নির্দিষ্ট নিয়ন্ত্রক বা পরিচালন কর্তৃপক্ষ হিসাবে বিজ্ঞাপিত করা হয়। এই ধরনের বিষয়গুলি সংশ্লিষ্ট স্কিম বা প্রকল্পের নির্দেশিকা এবং সংখ্যালঘু বিষয়ক দপ্তরের নির্দেশাবলীর অধীনে থাকবে। 11 বলা আছে পরিচালন সমিতি এমসি অনুপস্থিত থাকলে একাডেমিক কাউন্সিল এবং স্টাফ কাউন্সিল কি চালু থাকবে? বিদ্যালয় পরিচালন সমিতি বা ম্যানেজিং কমিটির অনুপস্থিতিতে সাধারণত এটি বিবেচনা করা হয় যে স্কুল একাডেমিক কাউন্সিল এবং স্টাফ কাউন্সিল তাদের আনুষ্ঠানিক ক্ষমতায় অকার্যকর থাকবে। বিদ্যালয়টি দৈনন্দিন একাডেমিক কার্যক্রমের জন্য সাময়িকভাবে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকের তত্ত্বাবধান ও প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হবে। যদি ইনস্টিটিউশনের প্রধান 1 মাসের জরুরি ছুটি চান, তবে ডিডিওর কি কোনো ভূমিকা আছে? ইনস্টিটিউশনের প্রধানের ছুটি মঞ্জুর করার কোনো ক্ষমতা ডিডিওর নেই। জরুরি পরিস্থিতিতে ইনস্টিটিউশনের প্রধান যথাযথ মাধ্যমে বা প্রপার চ্যানেলের সাহায্যে সক্ষম কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। ডিডিও প্রয়োজন হলে বিষয়টি প্রশাসনিকভাবে শুধুমাত্র অগ্রবর্তী বা ফরওয়ার্ড বা নথিভুক্ত করতে পারেন, কিন্তু স্বাধীনভাবে এই ধরনের ছুটি মঞ্জুর করতে পারেন না। ডিডিওর ক্ষমতার সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ ডিডিও পাওয়ার।
ডিডিও কোনোভাবেই পরিচালন সমিতি, ম্যানেজিং কমিটি বা প্রশাসকের বিকল্প নন। অতএব ডিডিওর বেশ কিছু সীমাবদ্ধতা আছে। ডিডিওর নিম্নলিখিত বিষয়গুলিতে কোনো ক্ষমতা নেই। এক হচ্ছে কর্মী নিয়োগ করা, অ্যাপয়েন্ট স্টাফ। 2 নম্বর হচ্ছে কর্মী ছাঁটাই বা অপসারণ করা। 3 নম্বর হচ্ছে পদের সৃষ্টি বা মঞ্জুর করা, মানে স্যাংশন ক্রিয়েশন অফ পোস্ট। 4 নম্বর হচ্ছে সাময়িক নিয়োগ অনুমোদন করা। 5 নম্বর হচ্ছে অবৈধ চুক্তি বা নিয়োগকে জারি রাখা। 6 নম্বর হচ্ছে ছুটি মঞ্জুর করা। 7 নম্বর হচ্ছে বদলির জন্য এনওসি প্রদান করা। 8 নম্বর হচ্ছে উচ্চতর শিক্ষা অর্জনের অনুমতি দেওয়া। 9 নম্বর হচ্ছে অবসরকালীন সুবিধা মঞ্জুর করা। 10 নম্বর পিএফ ঋণ অনুমোদন করা। 11 নম্বর হচ্ছে 18 বছরের ধারাবাহিক চাকরির সুবিধা প্রদান করা। 12 নম্বর হচ্ছে শাস্তিমূলক বিষয়াবলী নির্ধারণ করা। 13 নম্বর হচ্ছে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা। 14 নম্বর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা। 15 নম্বর হচ্ছে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা। পরামর্শমূলক নির্দেশিকা, অ্যাডভাইজারি। ডিডিও এককভাবে কোনো ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবেন না। সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলকভাবে, সম্ভব হলে ইনস্টিটিউশনের প্রধানের সাথে যৌথভাবে পরিচালিত হবে। যদি কোনো প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, স্টাফ কাউন্সিল এবং একাডেমিক কাউন্সিল গঠন বা চালু রাখতে চান, তবে তা অনুমোদিত হতে পারে। ডিডিও এই ধরনের বিষয়ে হস্তক্ষেপ করবেন না। যদিও এই কমিটিগুলির কোনো আইনি মর্যাদা নেই, তবুও তারা বিদ্যালয়ের সুষম ও কার্যকর পরিচালনায় প্রধান শিক্ষককে সহায়তা ও পরামর্শ দিতে পারে। প্রশাসনিক ও আর্থিক বিষয়ে কোনো বিভ্রান্তি এড়ানোর জন্য ডিডিওকে ডিআইএসএসএসই এর সাথে নিবিড় সমন্বয় বজায় রাখতে হবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা জানতে পারলাম যে স্কুলে যখন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে এসআইকে নিয়োগ করা হবে, যার আরেক নাম হচ্ছে ডিডিও, তিনি এই ক্ষেত্রে কাজ করতে গিয়ে কি কি কাজ করতে পারবেন, কি কি করতে পারবেন না, এবং এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা কি কি সুবিধা পাবেন, কি কি সুবিধা পাবেন না। আগে যারা এমসির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলি পাচ্ছিলেন, বিশেষ করে তাদের ছুটি স্যাংশন বা তাদের যে বেশ কিছু বেনিফিটগুলো ছিল বা অস্থায়ী কর্মী নিয়োগ ইত্যাদি, এই ধরনের যে সুবিধাগুলো ছিল যেগুলো নিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হতো না, এখন কিন্তু সেইগুলো একটু লিমিটেশন চলে আসবে, কারণ ডিডিওর কিন্তু ক্ষমতা সীমাবদ্ধ। এমসির মতো কিন্তু অতটা পাওয়ার তার হাতে নেই। যদিও আর্থিক বিষয়গুলো তিনি অবশ্যই ভালো করে দেখবেন বলেই আশা করা যায়। তো এখন যতদিন না পর্যন্ত নতুন ম্যানেজিং কমিটির অর্ডার আসছে, ততদিন পর্যন্ত এইভাবেই চলতে থাকবে। সেই রকমই অর্ডার দেওয়া রয়েছে, যেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।